ওয়েলকাম টু বাংলা পরীক্ষা ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2022-এর লাস্ট মিনিট সাজেশনের তৃতীয় ক্লাস করাচ্ছি। এইখানে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স করানো হবে, যেগুলি তোমাদের ডাব্লিউবিসিএসের 100% কমন থাকবে। তো চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করে দিই। দেখো, প্রথম কোশ্চেন্স রয়েছে, পশ্চিম ও পূর্বঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়? নীলগিরি পর্বত, এলাচ পাহাড়, পালানি পাহাড়, আন্নামালাই পাহাড়। তো প্রত্যেকেই জানো যে পশ্চিমঘাট পর্বত নীলগিরি পাহাড়ে গিয়ে মিলেছে। কোথায় মিলিত হয়? নীলগিরি পাহাড়ে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, ভারতে গন্ডারের প্রাকৃতিক বাসস্থান কোথায়? ভরতপুর, গির অরণ্য, কাজিরাঙা, নীলগিরি। তো এখানে উত্তর হবে তোমাদের কাজিরাঙা। আচ্ছা, এই যে কাজিরাঙা জাতীয় উদ্যান বা কাজিরাঙা ন্যাশনাল পার্ক, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা তোমাদের আসামে অবস্থিত। কোথায়? এটা তোমাদের রয়েছে আসামে। ঠিক আছে। আর একটা কথা বলে রাখি তোমাদের, যে এই কাজিরাঙা ন্যাশনাল পার্কে পুরো বিশ্বের 2/3 একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। ঠিক আছে। তো যদি বলে যে ভারতে একশৃঙ্গ গন্ডার কোথায় পাওয়া যায়, সেটা হবে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। কোথায় রয়েছে? আসামে রয়েছে। ওকে। আচ্ছা চলো দেখো, পরবর্তী দেখো, ভারত কোন দেশের সাথে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা ভাগ করে? বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান। তো ভারতের সাথে সবথেকে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের। যদি পরীক্ষায় বলে কত কিলোমিটার, সেটা হবে 4096 কিলোমিটার। ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু প্রত্যেকে। আর সব থেকে বেশি কিন্তু বাংলাদেশের সাথেই ভারত সীমানা শেয়ার করে। আচ্ছা, পরবর্তী দেখে নাও। আর বাংলাদেশের পর হচ্ছে চীন। ওকে। সাংপো তিব্বতের অন্য নাম, মানে সাংপো তিব্বতে অন্য নাম কোনটার? কোশি, গান্ধাক, ব্রহ্মপুত্র, দর কষাকষি। তো এখানে সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র তিব্বতে কী নামে প্রবেশ করেছে? সাংপো নামে। ঠিক আছে। আর ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল কোথায়? ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে দেমাংচুং হিমবাহ, যা হচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখো, ভারতের বৃহত্তম হারবেরিয়াম অবস্থিত কোথায়? কলকাতা, লখনৌ, মুম্বাই, কোয়েম্বাটোর। তো এটা হবে তোমাদের এটা তোমাদের কলকাতা অ্যান্সার হবে। ঠিক আছে। তো তোমাদের যেটা বোটানিক্যাল গার্ডেন যেটা আছে, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, সেটা কোথায় আছে? সেটা কলকাতায় আছে, এবং সেটা হচ্ছে ভারতের বৃহত্তম হারবেরিয়াম। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী স্লাইড দেখো, সার্কের হেডকোয়ার্টার, তাই জিজ্ঞেস করছে, সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়াশিংটন, কাঠমান্ডু, হেগ, নয়াদিল্লি। তো সার্কের হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। আচ্ছা, সার্ক কোথায় তৈরি হয়? সার্ক কিন্তু তোমাদের তৈরি হয় ঢাকাতে। কোথায়? ঢাকাতে। ঠিক আছে। আচ্ছা, যদি বলে সার্ক কত সালে তৈরি হয়, সার্ক তৈরি হয় 1985 সালের 8ই ডিসেম্বর। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো। আচ্ছা, তোমরা যেটা আমাকে জানাবে কোশ্চেন্সে, যে সার্কের কতগুলি সদস্য দেশ রয়েছে এবং সার্কের সদস্য দেশগুলি কি কি। ঠিক আছে। দেখো, পরবর্তী কোশ্চেন বলছে, হিমালয়ের সবচেয়ে বাইরের অঞ্চলটিকে কি বলা হয়? হিমাদ্রি, শিবালিক, হিমাচল, কুমায়ুন। তো হিমালয়ের সবচেয়ে বাইরের যে অংশ, সেটিকে আমরা কি নামে জানি? সেটিকে আমরা শিবালিক নামে জানি। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদীর নাম কি? তো উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী হলো, তার আগে অপশনগুলো তোমাদের একবার বলে দিই। অপশন রয়েছে নর্মদা, গোদাবরী, মহানদী এবং কাবেরী। তো উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি? সেটি হলো আমাদের গোদাবরী হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, গোদাবরী কোথা থেকে উৎপত্তি হয়? গোদাবরী উৎপত্তি হয় মহারাষ্ট্রের নাসিক থেকে, আর পতিত হয় গিয়ে বঙ্গোপসাগরে। তো মহারাষ্ট্রের নাসিকে উৎপত্তি হওয়ার পর মোট 3টি রাজ্যের ওপর দিয়ে গোদাবরী তোমার হচ্ছে প্রবাহিত হয়েছে, তারপর গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। যদি কখনো পরীক্ষায় সেই 3টি রাজ্যের নাম জিজ্ঞেস করে, সেগুলো কি কি তোমাদের? ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এবং এটি মোট 1465 কিলোমিটার এই 3টে রাজ্যের ওপর দিয়ে গিয়েছে, তারপর গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, রাজস্থানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? পোখরান, সুরাট,
রাওয়াত ভাটা, চিতোরগড়। তো এটি হয়ে যাবে তোমাদের রাওয়াত ভাটা। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির কারণে কেরালা উপকূলে তেজস্ক্রিয় দূষণের কারণ? প্লুটোনিয়াম, জিঙ্ক, থোরিয়াম, রেডিয়াম। আচ্ছা, তো জিঙ্ক তো তোমাদের হবেই না উত্তর এখানে। আর যে তিনটে অপশন থাকছে প্লুটোনিয়াম, রেডিয়াম আর থোরিয়াম, তো তিনটেই তেজস্ক্রিয় পদার্থ, কিন্তু কেরালা উপকূলে যে তোমাদের দূষণ ঘটছে সেটা থোরিয়ামের কারণে ঘটছে। ঠিক আছে, জেনে রাখা ভালো এটা তোমাদের। আচ্ছা, পরবর্তী দেখো কি বলেছে, বায়ুমণ্ডলের একটি স্তর যা আংশিকভাবে ইলেকট্রন এবং পজিটিভ আয়ন দিয়ে গঠিত তাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের আয়োনোস্ফিয়ার। নাম দেখে বোঝা যাচ্ছে, দেখো যেহেতু এই স্তরটা আয়ন দিয়ে তৈরি হয়, সেজনের নাম কি? সেজনের নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। ঠিক আছে, তো এই স্তরে কি হয়? এই স্তরে তোমার তড়িৎযুক্ত কণা বা আয়ন পাওয়া যায়, সেই জন্য এই স্তরটাকে আয়োনোস্ফিয়ার বলা হয়। এবং শুধুমাত্র আয়োনোস্ফিয়ারও নয়, এই স্তরের আরেকটা নামও আছে, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। তো কখনো যদি বলে যে কোন স্তরে ইলেকট্রন বা পজিটিভ আয়ন পাওয়া যায়, সেটা কোথাও হবে? সেটাও কিন্তু থার্মোস্ফিয়ারও কিন্তু তোমাদের অপশন দিতে পারে, ঘাবড়ে যেও না। থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার একই জিনিস। ঠিক আছে, আর এখানে তোমার হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম এবং ওজোন গ্যাসের আয়ন পাওয়া যায়। কি কি বললাম? হাইড্রোজেন, হিলিয়াম এবং ওজোন গ্যাসের আয়ন পাওয়া যায়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, ভারত মহাসাগরের সবচেয়ে ছোট দ্বীপ কোনটি? সবচেয়ে ছোট দ্বীপ দেশ কোনটি? মালদ্বীপ, শ্রীলঙ্কা, মরিশাস, মাদাগাস্কার। আচ্ছা, বলো দেখি এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে মালদ্বীপ, ক নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী দেখো কি রয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন কি? ঠিক আছে, কি বলছে? দামোদর ভ্যালি কর্পোরেশন কি? একটি বিধিবদ্ধ সংস্থা, দামোদর উপত্যকার দায়িত্বপ্রাপ্ত পৌর নিগম, আর গ বলছে বিহার বা ঝাড়খণ্ডে অবস্থিত একটি বেসরকারি উদ্যোগ, একটি বেসরকারি সংস্থা। তো এখানে সঠিক উত্তর হবে একটি বিধিবদ্ধ সংস্থা। ঠিক আছে, তাই এই যে দামোদর ভ্যালি, এটা তোমার কবে তৈরি হয়? এটা তৈরি হয় 7ই জুলাই 1948 সাল। তো দামোদর ভ্যালি কর্পোরেশন অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছিল, আর এই অ্যাক্ট এনেছিল কি? গণপরিষদ। এটা তোমরা প্রত্যেকে কিন্তু খেয়াল রাখো একটু ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরটি ওজোন স্তর রয়েছে? ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। তো ওজোন স্তর দেখা যায় তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, আচ্ছা, ওজোন স্তর কি করে আমাদের? ওজোন স্তর হচ্ছে সূর্যের মধ্যে যে অতিরিক্ত অতিবেগুনি রশ্মি থাকে, সেটাকে রিফ্লেক্ট করে দেয়, বিকিরণ করে দেয়। ঠিক আছে, কিন্তু বর্তমানে তোমার সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বনের কারণে এই ওজোন স্তর কি হচ্ছে? হ্রাস পেতে থাকছে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর আর্কটিক মহাসাগর। তো এটা সঠিক উত্তর হবে তোমাদের প্রশান্ত মহাসাগর। তো গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এবং এই গ্রেট ব্যারিয়ার রিফ হলো পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। যদি কোশ্চেন আসে যে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটা, সেটা হবে তোমাদের গ্রেট ব্যারিয়ার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন জন্মহার কোথায় রয়েছে? কেরালা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। তো সর্বনিম্ন জন্মহার রয়েছে কেরালায়, আর সর্বোচ্চ জন্মহার কোথায়? সর্বোচ্চ জন্মহার হচ্ছে বিহারে। আর কেরালাতে কত পার্সেন্ট সর্বনিম্ন জন্মহার রয়েছে? সেটা হচ্ছে তোমাদের 14.7%। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী দেখো, কোন ভাইরাস চিকেন পক্সের কারণ? রুবেলা ভাইরাস, ভেরেসেলা জোস্টার ভাইরাস, জলাতঙ্ক, ভেরিওলা ভাইরাস। তো এখানে যেটা তোমাদের সঠিক উত্তর হবে সেটা হয়ে যাবে তোমাদের ভেরেসেলা জোস্টার ভাইরাস। এই ভেরেসেলা জোস্টার ভাইরাসের কারণে কি হয়? তোমাদের চিকেন পক্স রোগ হয়। আর এই চিকেন পক্সের আর এক নাম হলো ভেরিসেলা। ঠিক আছে, আর এই চিকেন পক্স হচ্ছে অত্যন্ত সংক্রামক একটি রোগ, যেটি ভাইরাস ঘটিত রোগ একটি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, পিতজ্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির দ্বারা ছড়িয়ে পড়া একটি রোগ?
মাছি, মশা, ইঁদুর, আরশোলা। তো পিঠ জ্বর কিসের কারণে হয়? মশার কারণে হয়। কোন মশা? স্ত্রী মশা। ঠিক আছে। আর এই পিঠ জ্বরটা কী করে? পিঠ জ্বরটা কেবল মানুষেরই নয়, পিঠ জ্বর কিন্তু বিভিন্ন প্রজাতির মশাদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখো। ম্যানগ্রোভ হলো উদ্ভিদ। অপশন দিয়েছে পরিবর্তিত মূল, পরিবর্তিত কাণ্ড, শোষণ মূল বা শ্বাসমূল। তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদ কি? ম্যানগ্রোভ উদ্ভিদ কি দেখতে পাই? শ্বাসমূল দেখতে পাই। আর এই ম্যানগ্রোভ হচ্ছে বেসিক্যালি একটা ছোট ঝোপ বা ছোট গাছ বলা যায়, যেগুলো আমরা কোথায় দেখতে পারি? যেগুলো আমরা উপকূলীয় লবণাক্ত অঞ্চলে দেখতে পারি। যেরকম ধরো আমাদের সুন্দরবনে কি দেখা যায়? এই ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। ঠিক আছে, যাদের কি থাকে? যাদের শ্বাসমূল থাকে। আচ্ছা, পরবর্তী দেখো। রোডেনসিয়া সিউরিয়াস হলো এর বৈজ্ঞানিক নাম। কার? ইঁদুর, প্ল্যাটিপাস, কাঠবেড়ালি আর বিবর। তো এখানে সঠিক উত্তর হবে তোমাদের কাঠবেড়ালি। কাঠবেড়ালির সায়েন্টিফিক নাম কি? রোডেনসিয়া সাইউরিয়াস। ওকে। আচ্ছা, পরবর্তী দেখো। যা মানুষের বৃহত্তম অঙ্গ। ত্বক, বৃহদান্ত, ক্ষুদ্রান্ত, লিভার বা যকৃৎ। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বৃহত্তম অঙ্গ কোনটি? সেটি হচ্ছে ত্বক। ত্বক কতটা ক্ষেত্রফল জুড়ে আছে? ত্বক 20 বর্গফুট ক্ষেত্রফল জুড়ে রয়েছে ত্বক। ঠিক আছে। আর এই ত্বক কী করে? ত্বক আমাদের জীবাণু ও ক্ষতিকারক উপাদান থেকে রক্ষা করে, এবং আমাদের যে শরীরের তাপমাত্রা সেটাকে ত্বক নিয়ন্ত্রণ করে। এছাড়া স্পর্শ, তাপ এবং শীতলের অনুভূতি দেয়। প্রত্যেকে জানো সেটা। আচ্ছা, পরবর্তী দেখো। ডেলো ডেলোনিক্স ডেজিয়ারফিন কোনটির বৈজ্ঞানিক নাম? বানিয়ান, গুলমোহর, তামরিন্ড, চিকু বা সবেদা। তো ডেলেনক্সি রেজিয়ারাফিন হলো গুলমোহরের সায়েন্টিফিক নাম। আচ্ছা, পরবর্তী দেখো। অ্যামিবা কোন ফাইলামের অন্তর্ভুক্ত? প্রোটোজোয়া, অ্যানিলিডা, পরিফেরা, প্ল্যাটিহেলমিনথিস। তো অ্যামিবা হলো তোমাদের প্রোটোজোয়া ফ্যামিলির, প্রোটোজোয়া যে তোমাদের আছে ফাইলাম আছে, তার অন্তর্ভুক্ত হচ্ছে অ্যামিবা। ঠিক আছে। পরবর্তী রয়েছে দেখো। ডায়াবেটিসের কারণ, ডায়াবেটিস ড্যাশের কারণে ঘটে? ইনসুলিনের আধিক্য, ইনসুলিন কম উৎপাদন, তারপর রয়েছে ইনসুলিন যকৃতের ত্রুটি, বিলুরিবিন বিলুরিবিনের উচ্চ উৎপাদন। তো তোমরা প্রত্যেকে জানো যে ডায়াবেটিস ডায়াবেটিস কিসের কারণে হয়? ডায়াবেটিস হয় তোমাদের ইনসুলিনের কম উৎপাদনের কারণে। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো। এই যে ইনসুলিন কোথায় তৈরি হয়? ইনসুলিন অগ্নাশয় যে কোষ আছে সেখান থেকে ইনসুলিন তৈরি হয়। তো এই কোষগুলি যখন রোগের দ্বারা আক্রান্ত হয়, ওকে, তখন কিন্তু কি হয়? তখন তোমাদের ঘাটতি ঘটে ইনসুলিনের, এবং সেই সময় তোমাদের যে রোগটি হয় সেটির নাম হলো ডায়াবেটিস। আচ্ছা, পরবর্তী দেখো। সিএফসি উৎপাদন কমাতে একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে যা হিসেব করে। তো সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, এটি কম উৎপাদনের জন্য যে প্রোটোকলটি হয়েছে সেটি কে স্বাক্ষরিত করে? সিএফসি প্রোটোকল, আইআর প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল আর ইউভি প্রোটোকল। তো এটা কিন্তু তোমাদের কে করে? মন্ট্রিয়াল প্রোটোকল। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখো। কি বলছে। ম্যালাকাইট ড্যাশের আকরিক বা খনিজ? সীসা, ম্যাঙ্গানিজ, পারদ, তামা। তো প্রত্যেকে যেন ম্যালাকাইট কিসের আকরিক? তামার একটি আকরিক হচ্ছে ম্যালাকাইট। নেক্সট। যা নিম্নলিখিত গুলির মধ্যে একটি নেগেটিভ আয়ন হবে। তো নেগেটিভ আয়ন হতে গেলে তার কি কি গুণ থাকতে হবে সেটা বলছে। প্রথম বলছে এর প্রোটনের চেয়ে বেশি ইলেকট্রন থাকতে হবে, এর নিউটনের চেয়ে বেশি ইলেকট্রন থাকতে হবে, যদি ইলেকট্রনের চেয়ে বেশি প্রোটন থাকে আর নিউটনের চেয়ে বেশি প্রোটন থাকে। আচ্ছা, কোনো কিছুকে যদি আমার নেগেটিভ হতে হয় তাহলে কি হতে হবে? তার মধ্যে সবথেকে বেশি ইলেকট্রন থাকতে হবে। আর যদি আমি এই নিউট্রনের সাথে বেস করে কিছু বলতে যাই তো হবেই না, প্রথমটা কেটেই যাবে দ্বিতীয়টা। কারণ কি? নিউটন তো নিস্তড়িৎ, তার সাথে আমি কি কম্পেয়ার করবো আর? আর বলছে ইলেকট্রনের চেয়ে প্রোটন বেশি। আচ্ছা, ইলেকট্রনের থেকে যদি প্রোটন বেশি হয়ে যায় তার মধ্যে তো পজিটিভ আয়ন বেশি হয়ে গেল, তাহলে সেটা নেগেটিভ কি করে হবে? তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে
এর নিউটনের চেয়ে বেশি ইলেকট্রন থাকতে হবে, তাহলে তার মধ্যে কি হবে, নেগেটিভ আয়ন তৈরি হবে, তাই না? আচ্ছা, পরবর্তী দেখো, কে বেনজিন আবিষ্কার করেছে? হাল আঙ্গার, মাইকেল ফ্যারাডে, ব্রুস আমেস, নিকোলাস অ্যাপার্ট। তো বেনজিন আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। সালটা কিন্তু জিজ্ঞেস করতে পারে, সালটা কত সাল? সালটা হচ্ছে 1825 সাল। প্রত্যেকে খেয়াল রাখবে এটা তোমরা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী দেখো, যা নিম্নলিখিতগুলির মধ্যে অ্যাসিড সম্পর্কে মিথ্যা? তারা জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে অ্যাসিড কি করে, অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। বেশিরভাগ অ্যাসিডে হাইড্রোজেন থাকে, প্রত্যেকে জানো যে বেশিরভাগ অ্যাসিডে হাইড্রোজেন থাকে। বলছে তারা নীল লিটমাসকে লাল করে, অ্যাসিড তো নীল লিটমাসকে লালই করে। কিন্তু তারপরেরটা দেখো কি বলছে, তারা জলীয় দ্রবণে তড়িতের খারাপ কন্ডাক্টর। কিন্তু অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে তড়িতের সুপরিবাহী, কিন্তু এখানে বলছে খারাপ কন্ডাক্টর। তাহলে এটা হচ্ছে তোমাদের ভুল উত্তর এখানটায়, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীটা দেখো, যা নিম্নলিখিতগুলির মধ্যে তরল ওষুধ তৈরিতে এবং বিমানগুলিতে জ্বালানি হিসাবে ব্যবহার হয়? প্রোপাইল অ্যালকোহল, ডাইমেথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। তো প্রত্যেকে জানো তোমরা এটা কি হবে তোমাদের, এটা হয়ে যাবে তোমাদের ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহল দিয়ে কিন্তু মদ এবং বিভিন্ন ওষুধ তৈরি হয়, এবং এই ইথাইল অ্যালকোহল বিমানের জ্বালানিতেও ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী দেখো, জরুরি অবস্থার সময় নিম্নলিখিত সমস্ত মৌলিক অধিকার স্থগিত করা হয় ব্যতীত মেলামেশার স্বাধীনতা, বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা। তো এটা কি হবে, এটা হবে তোমাদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। তো যখন জরুরি অবস্থা চালু হয় তখন কিন্তু তোমাদের সমস্ত মৌলিক অধিকারই ক্ষুণ্ণ হয়ে যায়, শুধুমাত্র জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারই তোমাদের স্টে থাকে। তো এটা কত নম্বর ধারা অনুসারে তোমরা স্টে থাকে সেটা তোমরা প্রত্যেকে জানাবে, এবং মৌলিক অধিকার বর্তমানে মোট কটা রয়েছে সেটা জানাবে, আর কত নম্বর আর কোন মৌলিক অধিকারকে সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে এবং সেটা এখন বর্তমানে কত নম্বর ধারায় রয়েছে সেটাও তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোনটি থেকে মৌলিক দায়িত্ব গ্রহণ করা হয়, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস? কী কী রয়েছে অপশন? ফরাসি সংবিধান, ভারতীয় সংবিধান, স্প্যানিশ সংবিধান, ইউএসএসআর সংবিধান। তো সঠিক উত্তর হবে তোমাদের ইউএসএসআর সংবিধান, অর্থাৎ রাশিয়া থেকে কী নেওয়া হয়, তোমাদের রাশিয়া থেকে মৌলিক দায়িত্ব নেওয়া হয়। আর মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া আছে? মৌলিক অধিকার নেওয়া আছে তোমাদের আমেরিকা থেকে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কী বলেছে, প্রজাতন্ত্র মানে চূড়ান্ত ক্ষমতা দ্বারা ধারণ করে রাজতন্ত্র, জনগণ, বিজয়ী দল, মন্ত্রীরা। তো প্রজাতন্ত্রে সর্বাধিক ক্ষমতা কার থাকে? সর্বাধিক ক্ষমতা জনগণের থাকে। প্রজাতন্ত্র আছে মানে সেই রাষ্ট্রটা এমন একটা রাষ্ট্র যেখানে সর্বোচ্চ ক্ষমতা কিন্তু জনগণের হাতে থাকে, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে থাকে, অর্থাৎ যে জনগণ দ্বারা নির্বাচিত যে সদস্যরা আছে তাদের কাছে সর্বোচ্চ ক্ষমতা থাকে, ঠিক আছে? তো এটা কি হবে তোমাদের? এটা হবে তোমাদের জনগণ। আর ভারতে কিন্তু প্রজাতন্ত্র রয়েছে। আচ্ছা, তোমাদের আজকে একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে যে ভারতীয় সংবিধানে বর্তমানে মোট কতগুলো তপশিল রয়েছে, ভারতীয় সংবিধানে বর্তমানে মোট কতগুলো পার্ট রয়েছে সেটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এবং এই যে সরকারি চাকরি, এই সরকারি চাকরি সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে সেটাও তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে বা ক্লাসটাকে শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে দেবে, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।